আমি এলিভেটর এডুকেশন চ্যানেল থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রায় দিয়েছে। আজকে রায়তে প্রায় 2016 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। তো এখন প্রশ্নটা হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ সুপ্রিম কোর্টের ওপর তো আর কেউ যেতে পারবে না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই 26,000 ক্যান্ডিডেটের মধ্যে নিশ্চয়ই অযোগ্য প্রার্থী নিশ্চয়ই আছে, যাদেরকে সুপ্রিম কোর্ট চিহ্নিত করতে পারছে না। কারণ যে হয়তো সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য, যেটা আমরা দেখলাম চ্যানেলে, যে চ্যানেলগুলো দেখাচ্ছে, যেতে অনেক নথি নাকি নষ্ট করে দিয়েছে, তাতে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা সুপ্রিম কোর্ট আর সেগ্রিগেট মানে আলাদা করতে পারছে না কোনোভাবে। তো এরকম ক্যান্ডিডেটও হয়তো অনেকেই আছেন যে যারা যোগ্য, হয়তো তারা নিজের যোগ্যতা দিয়েই সেই সময় চাকরি পেয়েছেন, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট যোগ্য আর অযোগ্য আলাদা করতে পারছে না ডেটার অভাবে, কারণ যে ডেটাগুলো দিয়ে রিক্রুটমেন্ট হয় সেই ডেটাগুলো নাকি সুপ্রিম কোর্টের বক্তব্য সেগুলো নাকি নষ্ট হয়ে গেছে, সেগুলো কোনোভাবেই আর আলাদা করে কে যোগ্য বা কে অযোগ্য চিহ্নিত করা সম্ভব না, এবং তার জন্যেই কিন্তু পুরো প্যানেলটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তো আমি এটাই বলবো যে যেখানেই দুর্নীতি হয় না কেন, সেখানে কিন্তু যোগ্যরারই, মানে যারা যোগ্যতা সম্পন্ন শিক্ষক, তাদেরই কিন্তু ক্ষতিটা সব থেকে বেশি হলো। একদল শিক্ষক যারা সত্যিকারের যোগ্য শিক্ষক, তারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি, প্যানেলে নাম ওঠেনি। আর কিছু শিক্ষক আছে কোনোভাবে যোগ্য সম্পন্ন, তারা কোনোভাবে পরীক্ষা দিয়ে হয়তো সেই চাকরিটা সেই সময় পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত অযোগ্য প্রার্থীদের জন্যে তাদের চাকরিটাও কিন্তু এখন বর্তমানে যেতে বসেছে। তো এটা খুব স্বাভাবিক এবং এটা খুব দুঃখজনক ব্যাপার, কারণ এই 26,000-এর মধ্যে আমি বিশ্বাস করি অন্তত কিছু তো যোগ্য প্রার্থী নিশ্চয়ই ছিলেন, যারা জেনুইন, যারা পরীক্ষা দিয়ে পেয়েছিলেন। কিন্তু যেহেতু প্যানেলটা আলাদা করা কোনোভাবেই যাচ্ছে না এবং তথ্য প্রমাণ নাকি সমস্ত নষ্ট হয়ে গেছে, এটা সুপ্রিম কোর্টের বক্তব্য, যে কে যোগ্য আর কে অযোগ্য সেটা কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। তো সেই জন্যেই কিন্তু একটা সুপ্রিম কোর্টকে এরকম একটা ডিসিশান নিতে হলে যে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক। তো এটা একটা পশ্চিমবঙ্গের বুকে আর কি আমি বলবো, মানে ভালো কি খারাপ কি বলবো, মানে অনেকে ভাবছেন যে যে না, চাকরি বাতিল করেছে, অযোগ্যরা মানে অযোগ্যদের চাকরি গেছে, ভালো হয়েছে যে তারা স্কুলে অযোগ্যরা পড়াচ্ছিল, এটা ঠিক। কিন্তু আবার দেখুন, কিছু তো অযোগ্যদের ভেতর, এই 26,000 প্রার্থীর ভেতর কিছু যোগ্য ক্যান্ডিডেটও ছিল যারা ঠিকভাবে চাকরি পেয়েছিল, অন্তত 3% 4% যাই হোক না কেন। তো কিন্তু এই অযোগ্যদের জন্য তো তাদেরও চাকরি চলে গেল। তো সেদিক থেকে কিন্তু আবার খারাপ। কাজেই ভবিষ্যতে যাতে এই রকম অবস্থার আর সম্মুখীন না হতে হয়, সেটাই আমরা আশা করব। এবং আশা করব যে সরকারই থাকুক না কেন, পরবর্তী নেক্সট 26-এ বিধানসভা নির্বাচন আছে, যে সরকারই আসুক বা থাকুক না কেন, এবং এটাই কাম্য যে অন্তত শিক্ষা বা স্বাস্থ্য, এই যেগুলো এসেন্সিয়াল জায়গা, সেইগুলো যেন কোনো রকম দুর্নীতি না হয়। কারণ শিক্ষা হচ্ছে একটা, মানে সমাজের ব্যাকবোন, মেরুদণ্ড। সেই শিক্ষা ব্যবস্থার যদি মেরুদণ্ডটাই ভেঙে যায়, তাহলে কিন্তু আর কোনো, মানে সেই স্টেটে বা সেই রাজ্যে কিন্তু যদি ভালো পড়াশুনো না হয়, ভালো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, যদি এরকমভাবে রিক্রুটমেন্ট হতে থাকে, তাহলে কিন্তু অচিরেই কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া মানেই কিন্তু আমাদের সমাজটাও ভেঙে পড়া। কারণ আমাদের এই যে যারা মানুষ বা আমরা যারা তৈরি হয়েছি, তারা তো আমরা এই শিক্ষা পেয়েই, শিক্ষা লাভ করেই তো আমরা আজকে দাঁড়িয়েছি। আজকে যাই আমি পড়াই, আমি হয়তো প্রাইভেটে পড়াচ্ছি, আমরা কোম্পানি খুলে প্রাইভেট টিউশন পড়াচ্ছি, বা যে চাকরি করছে বা যে ব্যবসা করছে, সবই কিন্তু তারা শিক্ষা লাভ করেই তো, একটা নলেজ করেই এগুলো করছে। তো সেক্ষেত্রে যদি তাদের নলেজেই একটা ঘাটতি থেকে যায়, পরবর্তীকালে কিন্তু মানে প্রপার যে ম্যান পাওয়ার কোয়ালিটি, সেটার কিন্তু একটা ডেফিসিয়েন্সি দেখা যায়। মানে দেখবে যে যারা আর কি, মানে চাকরি ইন্টারভিউতে যাচ্ছে বা পড়াতে যাচ্ছে, তাদের হয়তো সেরকম নলেজ নেই, এটা হতে বাধ্য। তাহলে সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অন্তত চেষ্টা করতে হবে যেন আমরা একদম সম্পূর্ণভাবে একদম ঠিকঠাক রাখতে পারি। রিক্রুটমেন্ট একদম ঠিকঠাক হলো, যে যোগ্য সেই পেলো, এই রকম হলেই কিন্তু, তবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তো যাই হোক, আজকে দেখুন অনেকে বলছেন যে 26,000 খুব ভালো হয়েছে, চাকরি গেছে, সবই ঠিক আছে, সব মানলাম যে হ্যাঁ অযোগ্য অনেকেই, বেশিরভাগ হয়তো অযোগ্যরাই ওখানে চাকরি পেয়েছিলেন, কিন্তু কিছু তো যোগ্য ছিল। তো এই অযোগ্যদের জন্য যাদের আবার যোগ্য প্রার্থীদের যাদের চাকরিটা চলে গেল, সেটা আবার কিন্তু খুব খারাপ। তো যাই হোক, দেখা যাক কী ব্যবস্থা নেয়
হয়তো আবার মানে রিক্রুটমেন্টের জন্য যে প্যানেলটা বাতিল হয়ে গেলে তার জন্য আবার পরীক্ষাও হয়তো নিতে পারে, কিন্তু ব্যাপারটা মুশকিল হচ্ছে যাদের এতদিন ধরে পড়ার অভ্যেস চলে গেছে, দেখুন বয়সও হয়ে গেছে, যারা 2016 রিক্রুট হয়েছিল তাদের তো বলতে গেলে প্রায় 9-10 বছরের কাছাকাছি হয়ে গেল। এখন নতুন করে মানে তৈরি হয়ে বসে পরীক্ষা দেওয়া খুব টাফ। যদি বলে 3-4 মাস বাদে যদি বলে যে পরীক্ষা দিয়ে করতে হবে, সেটাও কিন্তু একটা খুব অনিশ্চিত ব্যাপার, কারণ এটা পড়া একটা অভ্যেসের ব্যাপার। সেই পড়া আর বয়স বেড়ে গেলে পড়া, সে আর প্রথম কথা মাথায় একটা দুশ্চিন্তা টেনশানও থাকে, কারণ অনেকের দেখো যারা সত্যিকারের জেনুইন দিয়ে হয়তো পেয়েছিল তাদের হয়তো অনেকের লোন ফোন আছে, এরকমও থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধাজনক ব্যাপার। এবং যারা সত্যিকারের অযোগ্য, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, অবশ্যই বলবো যে তাদের চাকরি কিন্তু যাওয়াই উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশটা কিন্তু একদিক দিয়ে ঠিক, কিন্তু ওই যে বললাম যে কিছু বেশিরভাগ মুষ্টিমেয় মানে অসৎ লোকের জন্যে কিছু যারা ভালো সত্যিকারের যোগ্য, যারা চাকরিটা হয়তো তাদের যোগ্যতা দিয়েই পেয়েছে, তাদেরকেও কিন্তু আজকে সাফার করতে হচ্ছে। তো আজকে বাংলার একটা খুব খারাপ দিন, এবং কোনো দিন যে এই দিন দেখতে হবে এটা আমরা ভাবিনি। তো শিক্ষক হয়ে আমি এটাই বলবো যে শিক্ষা ব্যবস্থায় যেন 100% ট্রান্সপারেন্সি থাকে, সেটা রিক্রুটমেন্ট হোক বা পরীক্ষা হোক বা যাই হোক না কেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষক নিয়োগ বলো বা পরীক্ষা পদ্ধতি বা বলো, তার মধ্যে কিন্তু যে কোনো পরীক্ষা, সে কলেজ হোক এক্সাম হোক, এন্ট্রান্স এক্সাম হোক বা কোনো রিক্রুটমেন্ট এক্সাম হোক, শিক্ষক নিয়োগ হোক, আমাদের সব কিছুতেই কিন্তু একটা ট্রান্সপারেন্সি রাখার দরকার আছে। যখনই ট্রান্সপারেন্সি এক্সামে না থাকবে, তখনই কিন্তু এই রকম ঘটনা বারবার কিন্তু আমাদের সামনে আসবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।